আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের যে ম্যাথটা করব এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 নবম অধ্যায়ের আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। এইখানে এই অঙ্কটা একদম উপর থেকে আগে আমরা পড়ি, ঠিক আছে? মেসার্স নুজহাত এর 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত কত বছরের সমাপ্ত অর্ধ বছরের রেও মিলটি নিচে দেওয়া হলো। আপনি যদি ভালো করে দেখেন, আপনার এই ম্যাথের যেই উদ্দীপকের যে রেও মিলটা দিছে এটা কিন্তু কোনো এক বছরের রেও মিল না, এটা কত মাসের রেও মিল? এটা 6 মাসের রেও মিল, এটা অর্ধ বছরের রেও মিল। কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, তো তাইলে এটা এই 6 মাস শেষ হইল কবে? আইসা আগে ডেটটা ঠিক করি। 31শে ডিসেম্বর 2016। 31শে ডিসেম্বর 2016 সালে তাদের এই 6 মাসের রেও মিল দিছে এটা। তাহলে 6 মাস শেষ হয়েছে কবে? তাহলে শুরু হয়েছিল কবে? জুলাইয়ের 1 তারিখ। গুড, তাসনিম রাইট আনসার দিচ্ছেন, নারায়ণগঞ্জ মহিলা কলেজ। জুলাই থেকে ডিসেম্বর কত মাস হয়? 6 মাস হয়। 6 মাসের রেও মিল দিয়ে দিস। এখন এখানে ভিতরে অনেকগুলি আমরা কাজ দেখতেছি, নিচে কিছু কাজ আছে। তো প্রশ্ন হাতে পেয়ে আমরা সর্বপ্রথম সমন্বয় পড়ি আগে। সমন্বয় দুই প্রকার, ভিতরের সমন্বয়গুলিকে বলে অভ্যন্তরীণ সমন্বয়। অভ্যন্তরীণ সমন্বয়গুলি আগে দেখে ফেলি। অভ্যন্তরীণ সমন্বয় কয়টা আছে? আমি দেখতেছি 10% বিনিয়োগ একটা আছে, আরেকটা আছে ট্রেডমার্ক কয় বছরের জন্য? 10 বছরের জন্য। কয়টা অভ্যন্তরীণ সমন্বয় আছে? দুইটা। ওই পাশে তো নাই। আর তারিখ কোনো সমন্বয়? তারিখ কোনো সমন্বয় না। পার্সেন্ট আর বছর এই দুইটা অভ্যন্তরীণ সমন্বয়। বাইরে সমন্বয় আছে কয়টা? তিনটা। 1 নম্বরে আসেন এগুলি পড়ে পড়ে আমরা ভিতরের নাম্বার লিখি, বাইরের সমন্বয়গুলি পড়ে ফেলি। আসবাবপত্রের বই মূল্যের উপর 10% অবচয় ধরতে হবে। কোন মূল্যের উপর? বই মূল্য। বই মূল্যর আরেক নাম বহি মূল্য, আরেক নাম পুস্তক মূল্য। আর আমি একবারে খাস বাংলায় বলি বর্তমান দাম। তাহলে আসবাবপত্রের বর্তমান দামের উপর কি ধরতে বলছে? অবচয় ধরতে বলছে। এখন আপনারা বলেন তো, আমরা অবচয়ের অধ্যায় শিখতে যাইয়া দুইটা মেথড পড়ছিলাম, সরল রৈখিক, ক্রমহ্রাসমান। সরল রৈখিকে কোন টাকার উপর অবচয় ধরে? অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরে। আর ক্রমহ্রাসমান মেথডে কোন টাকার উপর অবচয় ধরে? বহিমূল্য বা পুস্তক মূল্য বা বই মূল্যের উপর অবচয় ধার্য করা হয় কোন মেথডে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাইলে যখন আপনাকে বলবে শুধু অবচয় ধরো, কোনো বই মূল্য টুল্য বলে নাই, এতদিন আপনি সব কোন মেথডে ম্যাথ করে আসছেন? সরল রৈখিক। এখন আপনারা উল্লেখ করে দিছে কোন মেথডে অবচয় ধরো, বহিমূল্যে অবচয় ধরো বা বই মূল্য বা বর্তমান দামের উপর অবচয় ধরো। তো বর্তমান দামের উপর অবচয় ধরে কোন মেথডে? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। এটা ক্রমহ্রাসমান মেথডে অবচয় ধরতে হবে। কোন দামের উপর? বর্তমান দাম বা পুস্তক মূল্য বা বই মূল্যের উপর। আর বর্তমান দাম বাইর করে কেমনে? আসবাবপত্রের কিনা দাম থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিবেন। কি বাদ দিবেন? আসবাবপত্রের ক্রয় মূল্য কত দেখেন তো? 2 লাখ। এইটার পুঞ্জীভূত অবচয় বাদ দিলেই বর্তমান। পুঞ্জীভূত অবচয় কাকে বলে? একটা একটা সম্পত্তি কিনার পর থেকে আজকের দিন পর্যন্ত যত টাকা মোট ইউজ করা হয়েছে, আজকের দিন পর্যন্ত মোট যত টাকা ইউজ করা হয়েছে, মোট ইউজটাকে একসাথে কি বলে? পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয়ের অনেকগুলি সিনোনিম নাম আছে। কেউ বলে অবচয় সঞ্চিতি, কেউ বলে ক্রমযোজিত অবচয়। আপনি ভালো করে দেখেন এই অঙ্কে কোনো পুঞ্জীভূত অবচয় নামের কোনো এন্ট্রি আছে? নাই। কিন্তু এটা সিনোনিম ওয়ার্ড ইউজ করছে। পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম কি? এটা বলা আর পুঞ্জীভূত অবচয় বলা একই কথা।
আপনি কথা শুনছেন? তাইলে অলরেডি আমরা দেখতেছি একটা ক্রমযোজিত অবচয় দিয়ে দিছে বা একটা পুঞ্জীভূত অবচয় দিয়ে দিছে। এই ক্রয় মূল্য থেকে এই পুঞ্জীভূত অবচয়টা বাদ দিলেই তাহলে বলেন 2 লাখ টাকার জিনিস আপনি মোট কত ইউজ করে ফেলছেন? তাহলে এখন দাম চলে কত? 1.5 লাখ টাকা। এইটার উপরেই 10% অবচয় ধরতে বলছে, এই 1.5 লাখ টাকার উপরে। ডাইরেক্ট ক্রয় মূল্যের উপরে অবচয় ধরা যাবে না। যদি ডাইরেক্ট ক্রয় মূল্যের উপর অবচয় ধরেন তাহলে এটা কোন মেথডে চলে যাবে? সরলরৈখিকে চলে যাবে। আপনি অ্যান্সার পাইছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই অবচয়ের কাজ আসবাবপত্রের সাথে, এটার পাশে নাম্বার লিখি 1, এইটার পাশেও নাম্বার লিখি 1 পেন্সিল দিয়া। 2 নাম্বার, মাসিক অফিস ভাড়ার পরিমাণ 10,000 টাকা। মাসে অফিস ভাড়া দিই কত? 1 মাসে 10,000, তাহলে 12 মাসে 1,20,000। তাহলে ভিতরে অফিস ভাড়া কই আছে দেখেন তো, এই যে অফিস ভাড়া। এখন আপনি দেখেন তো অফিস ভাড়া, আমাদের অঙ্কটা কিন্তু আবার মাথায় রাখতে হবে, অঙ্ক কিন্তু 1 বছরের না, অঙ্ক কিন্তু 6 মাসের। আপনার মাসে অফিস ভাড়া কত? 10,000। অঙ্ক 6 মাসের, তাহলে 6 মাসে কত? আপনি ভাড়া দিয়ে দিছেন কত? আরো বকেয়া কত? 20,000। আবার অবচয়ের যে কথাটা বললাম একটু আগে, অবচয়ের পার্সেন্ট করলে কয় বছরের অবচয় বের হয়? 1 বছরের। কিন্তু আপনার অঙ্ক কয় মাসের? ওইটার আবার গুণ 6 ভাগ বাড়া করতে হবে। বুঝছি। লাস্ট আজকে যেই সমন্বয়টা আমাদের জন্য নতুন, যেটা আগে আমরা মানে এতদিন যত ক্লাস নিছি ভিডিও ক্লাসগুলি ওইগুলির মধ্যে এটা ছিল না। আজকে এই ম্যাথটা, এই সমন্বয়টা নতুন অ্যাড হয়েছে। 3 নাম্বারটা পড়লে আমরা জানতে পারবো সমন্বয়টা আসলে কি নিয়ে। ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্ববর্তী পরিচালন মুনাফার উপর 10% হারে কি পাবে? কমিশন পাবে। মানে এক কথায় ম্যানেজারের কমিশন দিতে হবে। তাইলে এই ম্যানেজারের কমিশন এটা একটা কি ব্যয়? আমার একটু বলেন তো আগে। এটা একটা ব্যয় তো, এটা কি ব্যয়? ম্যানেজারের কমিশন অপরিচালন ব্যয় না, এটা পরিচালন ব্যয়। ম্যানেজারের কমিশন কি ব্যয়? ব্যবসা পরিচালনার সাথে সরাসরি জড়িত, তাইলে এটা পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয় কত পার্সেন্ট মুনাফা এই কমিশন কত পার্সেন্ট ধরতে বলছে? 10%। তাইলে এটা আমরা ধরবো, তার মানে এই কমিশনটাই আজকে নতুন সমন্বয়। ঠিক আছে? তাইলে ভিতরে তো আর ম্যানেজারের কমিশন নিয়ে কোনো কথা আগে থেকে ছিল নাই, তাহলে ভিতরে নাম্বার লেখার দরকার নেই, ওটা ডাইরেক্ট 10% ধরবো আমরা। আচ্ছা আসেন আমরা পড়ায় ফিরি। তো যেটা বলতেছিলাম, ক নাম্বার, বিনিয়োগের কিসের পরিমাণ? ও আচ্ছা, তো এখন আসেন আমাদের সমন্বয় পড়া শেষ, ক নাম্বার প্রশ্ন পড়ি। ক নাম্বারে বলছে বিনিয়োগের কিসের পরিমাণ নির্ণয় করো? প্রাপ্য সুদের, যে বিনিয়োগের সুদ কত পাবো এখনো পাই নাই, সেই বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ নির্ণয় করতে বলছে। ক নাম্বারের জন্য তেমন কোনো বক্সের প্রয়োজন নাই, এটা লাইনের মধ্যে করে ফেলেন। বিনিয়োগ লেখেন, বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের প্রাপ্য সুদ। তো বলেন তো বিনিয়োগ কত টাকা? সবাই 2 লক্ষ টাকা। তাইলে লিখেন বিনিয়োগ 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট সুদ ধরবেন? তাহলে 10% করব। আচ্ছা, পার্সেন্ট করলে কয় বছরের সুদ বের হবে? পার্সেন্ট করেন একজনে, 2 লাখের 10% কত হয়? 20,000 টাকা হবে 1 বছরের। এখন আপনি কি 1 বছরের সুদ ধরবেন? পার্সেন্ট করার পরে স্যারে বলছে পাশে কোনো তারিখ আছে কিনা তারিখটা দেখতে। আপনি বিনিয়োগ করছেন কবে থেকে? 1/9/2016। আপনার ব্যবসা শুরু হয়েছিল কবে মনে পড়ে? 1 জুলাই 2016। আমাদেরকে কিন্তু তাসনিম প্রথমেই উত্তর দিছে, এটা অঙ্ক কিন্তু 6 মাসের, জুলাই থেকে ডিসেম্বর। তাহলে আমি ইনভেস্ট করছি 9 মাসের শুরুতে। তাহলে আমার 6 মাসের মধ্যে এই ডেটটা পড়ছে কি পড়ে নাই? পড়ছে। আমার সালের মধ্যেও পড়ছে, আবার আমার 6 মাসের মধ্যেও পড়ছে। আমি ইনভেস্ট করছি 7-এ। আমার ব্যবসা কোন মাস থেকে কোন মাস?
জুলাই থেকে, জুলাই কত মাসে পড়ে হাতের করে? জুলাই বলে 6 মাসে পড়ে। 7-এ, 7 থেকে 12, আর আমি ইনভেস্ট করছি 9-এ, তাহলে 9 থেকে 12, 9 ধরবো কি ধরবো না? 9-এর 1 তারিখে ইনভেস্ট করছি, তাহলে 9 ধরবো। 9, 10, 11, 12, কয় মাসের সুদ দিব? 4 মাসের সুদ পাবো। তাইলে পার্সেন্ট করার পরে যেটা আসে এটারে গুণ 4 ভাগ 12 দেন একজনের। পার্সেন্ট করার পরে যেটা আসে এটারে গুণ 4 ভাগ 12। তাহলে 4 মাসের সুদ কত আসে একটু বলেন? 6,667 টাকা। টাকা। এটা আমার কয়ের অ্যান্সার? দেখেন ঠিক আছে কেন? তাহলে বিনিয়োগের সুদ পাবো কত টাকা 4 মাসে? 6,667 টাকা। এই টাকা এখন আমরা পাই নাই, প্রাপ্য, পাবো। ঠিক আছে, তাহলে পার্সেন্ট করছি। পার্সেন্ট করার পরে দেখবেন পাশে কোনো তারিখ আছে কিনা, তারিখটা আমার সালের মধ্যে পড়ছে কিনা এবং আমার সময়ের মধ্যে পড়ছে কিনা। আমার সময় ছিল 6 মাস, দেখলাম আমার 6 মাসের মধ্যেই পড়ছে। আমি 9 ইনভেস্ট করছি, 9 থেকে 12, আমি 4 মাসের সুদ দিব। এটা পার্সেন্ট করলে 12 মাসের সুদ বেরোবে। তাহলে 12 দিয়া ভাগ দিলে কয় মাসের সুদ? 1, আর 4 দিয়া গুণ দিলে 4 মাসের সুদ। তো এই ছিল কয়ের অ্যান্সার। এবার আমরা চলে যাব খতে। খয়ে আমাদের কাছে কি চাইছে, আসেন আমরা এটার একটু উপরে উঠে দিই। খতে আমাদের কাছে চাইছে 31শে ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত কত বছরের? অর্ধ বছরে, মানে 16 সালে যে ম্যাচটা শেষ হয়েছে এইটার 6 মাসের জন্য মেসার্স নুজাহাতের একটা কি তৈরি করো? আয় বিবরণীর কাজ। আচ্ছা, এটা কোন ব্যবসায়ীদের আয় বিবরণী? ক্রয় বিক্রয়কারীদের। এই যে ভিতরে ক্রয় বিক্রয় আছে না নাই? এই যে বিক্রয় আছে, মজুদ পণ্য আছে, তো পণ্য নিয়ে যেহেতু, তাহলে এটা কোন ব্যবসায়ীদের? ক্রয় বিক্রয়কারীদের। তো ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী কয় ধাপ বিশিষ্ট? বহু ধাপ বিশিষ্ট। এখানে কয়টা ধাপে নিট লাভ বের হয়? 3টা ধাপ। প্রথমে কোন লাভ? মোট লাভ কি কোথাও দেওয়া ছিল ম্যাথে? ভালো করে দেখেন, নাই। তাইলে আমার ম্যাথ শুরু হবে একদম প্রথম থেকে, প্রত্যক্ষ আয় থেকে। প্রত্যক্ষ ব্যয় বাদ। প্রত্যক্ষ আয় কয়টা ব্যবসায়? একটা, নাম কি? নিট বিক্রয়। তাইলে আমার আয় বিবরণী শুরু হবে নিট বিক্রয় দিয়ে। আয় বিবরণীর কাজই কি? আয় থেকে ব্যয় বাদ। এটা কোন ব্যবসায়ীদের আয় বিবরণী? ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী। ক্রয় বিক্রয়কারীদের আয় বিবরণী কি ধাপ বিশিষ্ট? বহু ধাপ বিশিষ্ট। এখানে 3টা ধাপে নিট লাভ ক্ষতি বের হয়। তাহলে প্রথম ধাপের নাম কি? মোট লাভ। আর মোট লাভ কি বের করা ছিল না বের করতে হইব? তাহলে প্রথমে আগে মোট লাভ বের করব। মোট লাভ বের করার সূত্র কি? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ আয় বের করার প্রত্যক্ষ আয় ব্যবসা কয়টা? একটা, নাম কি? নিট বিক্রয়। তাহলে আমার ম্যাথ শুরু, যেহেতু মোট লাভ নাই, তাহলে আমার ম্যাথ শুরু হবে নিট বিক্রয় দিয়া। মানে একদম পুরা 3টা ধাপ করতে হবে। মোট লাভও বের করতে হবে, পরিচালন লাভ বের করতে হবে, নিট লাভ বের করতে হবে, পুরা আয় বিবরণী করতে বলছে। কোনো উত্তর দেওয়া আগে থেকে নাই। তাহলে আসেন আয় বিবরণীর জন্য টাকার ঘর কয়টা নিতে হয়? 3টা। তাহলে টাকার ঘর নিয়ে নেন 3টা। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তাহলে তো ভালো। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের আগে দেখতে হবে বিক্রয় আছে কিনা এবং বিক্রয়ের সাথে কাজ আছে কিনা। বিক্রয়, বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাদ। দেখেন এই যে বিক্রয় ফেরত ও ভাতা একই কথা। তো এই বিক্রয় ফেরত কত টাকা? 10,000। তাহলে বিক্রয়ের সাথে কাজ আছে। আয়ের সাথে কাজ থাকলে কোন ঘরে লিখতে বলি? মাঝখানের ঘরে। তাহলে বিক্রয় কত লাখ টাকা? বিক্রয় হচ্ছে আমার 4 লাখ। বিক্রয় থেকে বিক্রয় ফেরত ও ভাতা বাদ, বাদ বিক্রয় ফেরত ও ভাতা। তো কত টাকা বিক্রয় ফেরত ও ভাতা? 10,000। আচ্ছা, এই বিক্রয় ফেরত বিক্রয় থেকে কি দিতে হয়? এই বাদে আর কোন বিক্রয় বার্তা ছিল? বিক্রয় ফেরত বিক্রয় বার্তা, বিক্রয় বার্তা নাই। কোন নাম্বার লিখছিলাম বিক্রয়ের সাথে, নিচে কোনো কাজ ছিল? নিচেও কোনো কাজ নাই। তাহলে কাজ কয়টা পাইছি? একটাই। এই 10,000 বাদ দিয়ে দেন, বিক্রয় ফেরত বাদ দিয়ে দিলে আমার কত থাকে? 3,90,000। এটাই আমার নিট বিক্রয়।
এটাই আমার কোন বিক্রয়? নিট বিক্রয়। কোনো কোশ্চেন আছে কিনা কারো? তো নিট বিক্রয় এখন আমরা প্রত্যক্ষ আয় পেয়ে গেছি। এখন আমাদের সূত্র কি? মোট লাভ বের করার সূত্র কি? প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ। তো প্রত্যক্ষ আয় পাইছি নিট বিক্রয় 3,90,000, এটা থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিব। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়ের মান দিয়েই দিছে, এটার উত্তর বাইর করে দিছে। বিক্রিত পণ্যের ব্যয় আর কষ্ট করে বাইর করার দরকার নেই, এটার মান দিয়ে দিছে, এটার উত্তর দিয়ে দিছে। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্য ব্যয় এটার আরেক নামই প্রত্যক্ষ ব্যয়। তাহলে আমরা এখন প্রত্যক্ষ ব্যয়টা বাদ দিব বা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। তাহলে লেখেন বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে অঙ্ক ছোট হয়ে গেছে অনেক, বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে দিছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 3 লাখ। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে যেই মাল বিক্রি করছেন ওই মালের কিনা দাম। তাহলে যেই মালগুলি বিক্রি করছেন এই মালের কিনা দাম কত? 3 লাখ। বা আপনার বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ক্রয় মূল্য 3 লাখ। আচ্ছা, তাহলে আপনি 3 লাখ টাকার মাল বিক্রি করছেন। 3 লাখ টাকার মাল কত টাকায় বিক্রি করছেন? 3,90,000। তাহলে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? 3 লাখ টাকার জিনিস 3,90,000-তে বেচছেন, তাহলে কত লাভ হয়েছে? 90,000 লাভ হয়েছে। আর এই প্রত্যক্ষ আয় থেকে প্রত্যক্ষ ব্যয় বাদ দিছি, এখন কোন লাভ বেরিয়েছে? মোট লাভ বা মোট মুনাফা। শেষ। এটা কয় নাম্বার স্টেপ? এটা প্রথম স্টেপ বা 1 নাম্বার স্টেপ। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কোন লাভ বের হয়? মোট লাভ। অঙ্ক শেষ হয়েছে। যাইতে হবে কোন লাভ পর্যন্ত? নিট লাভ। মোট লাভের সাথে এবার যোগ পরোক্ষ পরিচালন আয়। খোঁজেন পরোক্ষ পরিচালন আয় 5টা। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা, চালানি কারবারের মুনাফা, পাওনাদার বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এগুলি আছে কিনা? নাই। তাহলে পরোক্ষ পরিচালন আয় নাই, তো আয় না থাকলে এবার চলে যাব পরিচালন ব্যয়। ব্যয় কি করে এই অধ্যায়ে? বাদ পরোক্ষ পরিচালন ব্যয় বা পরিচালন ব্যয়। আসেন লেখি পরিচালন ব্যয়, হেডিং দিই। এবার পরিচালন ব্যয় খোঁজা শুরু করি। প্রথমেই আছে মজুত পণ্য, এটা একটা ব্যয়, এটা তো শেষেরটা না, এটা সম্পদ আসবে না, প্রাপ্য হিসাব সম্পদ আসবে না, নগদ সম্পদ আসবে না। আসবাবপত্রের উপরে কি ধরতে বলছিল? অবচয়। অবচয় একটা কোন ব্যয়? তাইলে আমরা লিখি আসবাবপত্রের অবচয়, এটা আসবে। আসবাবপত্রের অবচয় লিখছি। আচ্ছা, এখন অবচয়ের ক্যালকুলেটিংটা করি। আসেন, আমাকে কোন টাকার উপর অবচয় ধরতে বলছিল সবাই? বর্তমান দামের উপর। তো বর্তমান দাম বের করার সূত্র কি? ক্রয় মূল্য থেকে কি বাদ? পুঞ্জীভূত অবচয়ের সিনোনিম কি দেওয়া? একই কথা। তাইলে আমার ক্রয় মূল্য কত সবাই? 2 লাখ। 2 লাখ থেকে পুঞ্জীভূত অবচয় কত বাদ? কত ইউজ করে ফেলছেন? তাহলে 2 লাখ টাকার জিনিস 50,000 ইউজ করে ফেলছেন, এখন কত দাম চলে? এই 1.5 লাখ টাকার উপরে কত পার্সেন্ট অবচয় ধরতে বলছে? 1.5 লাখের 10% করলে কত আসবে? 15,000। পার্সেন্ট করলে কয় বছরের অবচয় বাইর হয়? আপনার অঙ্ক কয় মাসের? আপনার অঙ্ক হইলো 6 মাসের। তাহলে পার্সেন্ট করার পরে আপনি কি 1 বছরের অবচয় বসাইবেন না 6 মাসের অবচয়? পার্সেন্ট করার পরে 6 মাসের অবচয় কেমনে আনবেন? এটাতে গুণ করবেন, 6 দিয়া ভাগ দিবেন 12 দিয়া। পার্সেন্ট করার পরে যেই টাকাটা আসবো ওটারে গুণ 6 ভাগ 12, তাহলে 15,000-এর অর্ধেক 7,500। 15,000 হইলে 1 বছরের অবচয়, তাহলে 6 মাসের হইব অর্ধেক। 15,000-এর অর্ধেক কত? 7,500। কে কে পড়া এতটুকু বুঝি নাই। এরপরে আসেন আসবাবপত্র গেল, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়, এগুলি কোনো লিখবো না। অফিস ভাড়া, এটার সাথে কাজ আছে। অফিস ভাড়া একটা পরিচালন ব্যয়। প্রথম ঘরে লিখেন অফিস ভাড়া কয় টাকা? 40,000। নিচে অফিস ভাড়ার সাথে 2 নাম্বার সমন্বয় কাজ। 2 নাম্বার সমন্বয় পড়েন। মাসিক ভাড়া কত করে? তাহলে 6 মাসে কত? অঙ্ক কিন্তু 6 মাসের। 6 মাসে 60,000। আপনি ভাড়া নগদে দিয়ে দিচ্ছেন কত? রেও মিলে সব কোন লেনদেন থাকে? নগদে ভাড়া দিয়ে দিচ্ছেন 40,000। দেওয়ার কথা 6 মাসে 60,000 দিয়ে দিচ্ছেন, আরো কত বকেয়া?
বকেয়া থাকলে কি করে এই অধ্যায়? যোগ। তাহলে লেখেন যোগ বকেয়া 20,000। বকেয়াটা কেমনে বাইর করছি ক্যালকুলেটিং দেখায় দেন। আমি মাসিক ভাড়া কত? 10,000। তাইলে 2 মাসের বকেয়া এক কাজ করো, এমনি দেখাও। 40,000 টাকা। আচ্ছা 40,000 টাকা যে দিছি, এক মাসে 10,000, তাহলে 40,000 টাকা দিই। 40,000 কয় মাসের টাকা? তাহলে 40,000 রে 60 দিয়ে ভাগ দিলে কয় মাসের ভাড়া বাড়িব? এক মাসের ভাড়া 10,000, তাহলে 2 মাসের ভাড়া বকেয়া 2 মাসে কত? 20,000। আবার অন্য দেখাইলেও হয় যে মাসে 10,000, 10 ইন্টু 2, 10 ইন্টু 2, 10 দুগুণে 20,000। একভাবে দেখাইলে এনে 20,000 আনতে পারলে হইল। 40 আর 20 কত? টোটাল 6 মাসের ভাড়া 60,000 গেল ভাড়া। বিনিয়োগের সুদ আয় আসবে না, আমরা খুঁজতেছি ব্যয়। এরপরে আসেন ট্রেডমার্ক। আজকে এটা ফার্স্ট ইয়ারদেরকে শেখানো হয়েছে, আপনারা সেকেন্ড ইয়ারে এটা একটু মনোযোগ দিয়েন। হয়তো অনেকে ভুলে গেছে বা অনেকে আর্থিক বিবরণী পান নাই আমাদের কাছে প্রথম থেকে। আজকে এই সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা শিখাবো আজকে, এটা এর আগে একবার শিখানো হয়েছে। আমি একটু বলি, স্থায়ী সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা পড়ছি অবচর অধ্যায় 3 ভাগে। 3 ভাগে, স্পর্শনীয়, অস্পর্শনীয়, আর একটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদ আছে না, কয়লা, গ্যাস ইত্যাদি। যেগুলি অস্পর্শনীয় সম্পদ, কয়েকটা নাম বলেন। পেটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, ইজারা সম্পত্তি, ফ্রাঞ্চাইজি, কপিরাইট, গ্রন্থসত্ব, পড়ছেন না? আচ্ছা, এখানে কোনটা আছে? ট্রেডমার্কের আরেক নাম কি? বাণিজ্য চিহ্ন। ট্রেডমার্কের আরেক নাম, ওই যে আপনার ক্যাপের মধ্যে দেখেন ওই কোম্পানির একটা ট্রেডমার্ক আছে, এটা ওদের বাণিজ্য চিহ্ন, লোগো। বুঝছি? এটা কিন্তু রেজিস্টার করা থাকে। কি করা থাকে? এটা কোনো কোম্পানি নকল করে সেম ভাবে বানাইতে পারবে না। এরকম তারা এরকম একটা ট্রেডমার্ক, একটা বাণিজ্য চিহ্ন, যেটা ভাড়া নিয়েছিল কয় মাসের, কত বছরের জন্য এটা লাইসেন্স করছে, কত টাকা দিয়ে লাইসেন্স করছে। আচ্ছা, এখানে একটা বুঝার ভুল। আমি একটু বলি, একটা কথা বলবো, ভিডিওটা সেভ থাকবে, নোট করলেও পারেন, না করলেও সমস্যা নেই। যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন ভিডিওটা পাবেন। যেগুলি স্পর্শনীয় সম্পদ, রেও মিলে যেই টাকাটা দেওয়া থাকে ওইটার, এটা ক্রয় মূল্যের টাকা নিঃসন্দেহে। স্পর্শনীয় সম্পদের যেই টাকা রেও মিলে দেওয়া থাকে, এটা কোন মূল্যের টাকা? কিন্তু অস্পর্শনীয় সম্পদের যেই টাকা দেওয়া থাকে, এটা ক্রয় মূল্যের টাকা না, এটা বর্তমান মূল্যের টাকা। আপনার মনে পড়ে দেখেন, এখানে স্পর্শনীয় সম্পদ কি ছিল? এটা স্পর্শ করা যায়। এটার বর্তমান মূল্য কেমনে বাইর করছিলেন? ক্রয় মূল্য থেকে কি বাদ দিয়া। কিন্তু আপনি কি কোনোদিনও শুনছেন সুনামের কোনো পুঞ্জীভূত অপচয় হয়? সুনাম, পেটেন্ট, এগুলির যা, এগুলি অবলোপন। এগুলি কি আমরা অবচয় ধরি না অবলোপন ধরি? অবলোপন। এগুলির কি কোনো সময় পুঞ্জীভূত হয়? পুঞ্জীভূত কার হয়? স্পর্শনীয় গুলির। ওইগুলির পুঞ্জীভূত থাকে, পুঞ্জীভূত বাদ দিয়ে বর্তমান মূল্য বাইর করি। কিন্তু এগুলির কোনো পুঞ্জীভূত অবচয় অবলোপন থাকে না, এগুলির কোনো পুঞ্জীভূতই থাকে না। এগুলির ডাইরেক্ট রেও মিলে যেই টাকা দেওয়া থাকে ওইটাই বর্তমান মূল্যের টাকা। আমার কথা শুনছেন? এটা ডাইরেক্ট কোন মূল্যের টাকা? বর্তমান মূল্যের টাকা। তাইলে আপনি এখন আমার সাথে সাথে সবাই, আপনি এই সম্পদটা খেয়াল করেন, ভাড়া মানে রেজিস্টার করছেন 10 বছরের জন্য, লাইসেন্স করছেন 10 বছরের জন্য ট্রেডমার্কটা, কোন সাল থেকে? এখানেই ভেজালটা। 9-10 থেকে আপনার কি পেয়ে আসছেন? ইজারা সম্পত্তি, পাশে ব্র্যাকেট দিয়ে লেখা দিত 10 বছর। তা আপনি ভাগ দিয়া কয় বছরের অবলোপন বাইর করতেন? সহজ। 10 বছরের পাশে কোনো তারিখ তুরিখ থাকতো, কিন্তু এখন দেখেন 10 বছরের পাশে একটা কি দিছে, এবং তারিখটা আপনার সালের না। তারিখটা দেখেন আপনার সাল থেকে অনেক আগে। আপনার অঙ্ক হচ্ছে, আমি আবার লিখতেছি, আপনার অঙ্ক হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর 2016, আর এই সম্পত্তি রেজিস্টার করছেন কোন সালে? জানুয়ারির 1 তারিখ 15 সালে। তার মানে আমার সাথে কোঅপারেট করেন, তাহলে 15 সাল পুরো ইউজ করছে। সত্যি না মিথ্যা?
সত্যি 15 সাল পুরো ইউজ করা হয়েছে। 15 সালে যেহেতু রেজিস্টার করছে, এটা 16 সালের কোন মাস পর্যন্ত ইউজ করছিল? জুন পর্যন্ত। মানে আপনার সাল আসার আগে এই ট্রেডমার্ক কত বছর কয় মাস ইউজ করা হয়েছে? 1 বছর 6 মাস, মানে এক কথা কয় বছর? 1.5 বছর ইউজ করা হয়ে গেছে। ওই 1.5 বছরের যতটুকু অবলোপন হয়ে গেছে ওইটা বাদ দিয়েই তাহলে আপনি বলেন জিনিসটা ভাড়া নিয়েছিলেন কয় বছরের জন্য? হাতে ক্যালকুলেটর নেন, ছোট্ট একটা জিনিস। 10 বছর লেখেন, 10 উঠান, 10 এর মধ্যে 1.5 বছর ইউজ করে ফেলছেন, মাইনাস 1.5, 1.5। তাহলে আর কত বছর এটার হায়াত আছে? এই 8.5 বছরের টাকা 20,000। আমি কিন্তু বলে ফেলছি, এরা শুনছে কিনা জানি না পিসের বেঞ্চ। এটা কয় বছরের টাকা তাইলে? 8.5 বছর। আমি বারবার বলতেছি অস্পর্শনীয় সম্পত্তিগুলির ক্রয় মূল্য থাকে না। কোন মূল্য এটা? এটা বর্তমান মূল্য। এটা বর্তমান মূল্য, নিঃসন্দেহে এটা বর্তমান মূল্য। আর স্পর্শনীয় গুলির কোন মূল্য থাকে? এটা 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 ক্রয় মূল্য। বুঝছেন? তাইলে এখন আপনি উত্তর দেন তো একটা বিবেক খাটাইয়া, এটার যদি অবলোপন বাইর করতে হয়, এখন আপনি এটারে 10 দিয়া ভাগ দিবেন না 8.5 দিয়া ভাগ দিবেন? 8.5 দিয়া। এটা নিয়ে কথাটা বলতেছিলাম। তাহলে আসেন আমরা লেখেন ট্রেডমার্কের অবলোপন। এখন ম্যাথে ঢুকে সবাই দাগ লম্বা করে নিলাম। ট্রেডমার্কের অবলোপন। তো বাবা ট্রেডমার্কের অবলোপন, ট্রেডমার্ক কত টাকা বর্তমান দাম? এটা কয় বছরের ভ্যালু? 8.5 দিয়ে ভাগ দিলে কয় বছরের অবলোপন বের হবে? কিন্তু আমার অঙ্ক কয় মাসের? 8.5 দিয়ে ভাগ দিয়া গুণ 6 ভাগ 12 করেন। কুইক। 1176 হয় কিনা দেখেন। এটাই আমাদের এতটুকু পর্যন্ত ম্যাথ সবার উঠানো হয়েছে? উঠে যাবেন। আচ্ছা, এবার আমি আবার এই ম্যাথটা নামাবো, ঠিক আছে? দেখেন তাইলে বাবা আমরা কি কি বসাইলাম? আমরা এখানে যা যা ছিল অবলোপন পর্যন্ত সব বসানো শেষ। এই সাইডে আর কোনো ব্যয় আছে? ক্রেডিট সাইডে তো ব্যয় থাকেই না। নিচে আচ্ছা ভিতরে আর কোনো ব্যয় আছে পরিচালন ব্যয় বসানোর মতো? দশমিক ধরবেন না, রাউন্ড ধরবেন। হ্যাঁ রাউন্ড ধরবেন। আচ্ছা ভিতরে আর কোনো পরিচালন ব্যয় আছে? এবার বাইরে নামেন। বাইরে পরিচালন ব্যয় অবচয় ধরছি, অফিস ভাড়া লিখছি, একটা রয়েছে ম্যানেজারের কমিশন। ম্যানেজারের কমিশন কোন ব্যয় সবাই? পরিচালন ব্যয়। এখন এটার সাথে একটা হিউজ ক্যালকুলেটিং আছে। কি ক্যালকুলেটিং? হিউজ মানে অনেক বড় ক্যালকুলেটিং। তো এটা ইচ্ছা করলে আপনি অঙ্কের নিচেও দেখাইতে পারবেন, ইচ্ছা করলে অঙ্কের ভিতরেও দেখাইতে পারবেন। আমি ভিতরেই দেখাবো। ম্যানেজারের কমিশন এতটুকু লেখা রাখেন শুধু, এরপর কাহিনী কি সব বুঝাই দিতেছি। ম্যানেজারের কমিশন এতটুকু লেখা থাইমা যান। লেখছি ম্যানেজারের কমিশন। ওকে ফাইন। এবার তাকাও সবাই, এবার কি বলছে শুনো। ম্যানেজার তার কমিশন কোন টাকার, শুনো কমিশন নেয় দুই। তোমাদেরকে কিন্তু এখনো অংশীদারি ব্যবসা করাই নেই। অংশীদারি ব্যবসা কিন্তু বাকি আছে 2 অধ্যায়। ওইটা যখন করাবো ওইটার মধ্যে কমিশন পাবা। সেম নিয়ম। কমিশনের দুইটা জিনিস, কমিশন দুইটা টাকার উপর নিতে পারে। হয় কমিশন পূর্ববর্তী টাকার উপর, নাইলে কমিশন পরবর্তী টাকার উপর। এই দুইটা ওয়ার্ডই পাবা। আমি কি বলছি আবার বলো। কমিশন ধরে কয়টা টাকার উপর? হয় কমিশন পূর্ববর্তী টাকার উপর, নাইলে কমিশন ধার্য পরবর্তী টাকার উপর। এখানে বলছে ম্যানেজার তার কমিশন ধার্য করার পূর্ববর্তী কোন মুনাফার উপর কমিশন নিবে? সে নিট মুনাফার উপরে কমিশন নিবে না, সে মুনাফা নিবে পরিচালন মুনাফার উপর।
এবং সেই পরিচালন মুনাফাটা হবে কমিশন ধরার কি বর্তি, পূর্ববর্তী মানে তো বুঝো আগে। এটার মানে কি স্যার এখনো আমরা এটা ক্লিয়ার হচ্ছে না। কমিশন 10% ধরতে বলছে, এটা বুঝছি। ম্যানেজার তার কমিশন নিবে, কোন মুনাফার উপরে কমিশন নিবে? পরিচালন মুনাফার উপরে, এটাও বুঝছি। কিন্তু এই যে পূর্ববর্তী টাকার উপরে নিবে, এটা এখনো বুঝতেছি না। এটার মানে হচ্ছে কমিশন ধার্য করার পূর্ববর্তী, এটা মানে কমিশন ধরার আগে। কি বলছি? কমিশন ধরার মানে কমিশন বসানোর, কমিশন একটা কি ব্যয়, পরিচালন ব্যয়। এই ব্যয় বসানোর আগে যেই লাভ হবে ওই লাভের উপরে সে কমিশন নিবে। কমিশন বসানোর পরের লাভ না, কমিশন বসানোর আগের লাভ। এখন কমিশন বসানোর আগের লাভ কত সেটা বের করা পসিবল কি পসিবল না? অবশ্যই পসিবল। কিভাবে আমি একটু দেখাই, ডেমো দেখাই। এদিক তাকান, খুব মনোযোগ। আমার লাভ কত ছিল? মোট লাভ সবাই এদিকে 90,000। এই লাভ থেকে আমার পরিচালন ব্যয় কয়টা পাইছি? একটা, দুইটা। এখন ধরো এই অঙ্কে, এই সবাই মনোযোগ, এই অঙ্কে ধরো কমিশন নাই। কমিশন যদি না থাকতো এই তিনটা ব্যয় যোগ করেই তো তুমি বাদ দিতা। তো মোট লাভ থেকে, সবাই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কোন মুনাফা বাইরে হয়? তখন যেটা বাইরে এটারই তো তুমি পরিচালন মুনাফা ধরতা। ওটা কমিশন বসানোর আগের না কমিশন বসানোর পরের? কমিশন বসানোর আগের। এখনো কি আমরা এই অঙ্কে কমিশন বসাইছি? তাহলে কমিশন বসানোর আগের পরিচালন মুনাফা কত সেটা বাইর করে আসেন। তাহলে মোট লাভ কত সবাই? মোট লাভ 90,000। 90,000 থেকে আমাদের কি কি পরিচালন ব্যয় আছে বলেন? 7,500 মাইনাস 60,000 মাইনাস 1,176। এই মোট লাভ থেকে এই পরিচালন ব্যয়গুলি বাদ দিলে কি বাড়িব সবাই? এবং সেই পরিচালন মুনাফা কমিশন বসানোর আগে না কমিশন বসানোর পরে? কমিশন বসানো, এখন তো কমিশন বসাই নাই, তাহলে এটা কমিশন বসানোর আগের লাভ। তাহলে লাভটা কত একটু আমাকে বলেন। কমিশন বসানোর আগের লাভটা কত সেটা একটু আমাকে বলেন। কত? 21,324। একটু ভালো করে করো। 60,000 7,500 1,176 বিয়োগ করো। হ্যাঁ, 90,000 থেকে কত হয়? যেভাবে আছে ক্যালকুলেটরে এভাবে উঠে শুধু সমান দাও। 21,324। আচ্ছা ঠিক আছে তো ক্যালকুলেটিং সবার। তাইলে এখন এই যে আয় থেকে ব্যয় বাদ দিয়ে আপনার লাভটা বের করলেন, এটা কোন লাভ সবাই? এবং সেটা কমিশন বসাইছি না কমিশন বসানোর আগের লাভ? আর সে বইলেও দিচ্ছে সে কোন টাকার উপরে লাভ কমিশনটা নিবে? কমিশন বসানোর পূর্ববর্তী টাকার উপর, পূর্ববর্তী লাভের উপর। তাহলে এই যে কমিশন বসানোর আমাদের পূর্ববর্তী লাভ হচ্ছে 21,000। এই টাকার উপরেই তার এখন আমরা কত পার্সেন্ট কমিশন দিব? তাহলে ধরো 10%। না না, কমিশন কোনো ডিভাইড হবে না। কমিশন সে লাভের উপর নিতেছে। লাভরে কি তুমি দুই ভাগ? এখানে এই অঙ্কে তুমি যা যা বসাইছো সবই তো কয় মাসের জিনিস বসাইছো সবাই? সে তো ওই 6 মাসের লাভটার উপরেই তো সে কমিশনটা নিচ্ছে। সে কি 1 বছরের লাভের উপরে কমিশন নিতেছে? এই কমিশনটা কি আর 6 দিয়া ভাগ, গুণ দিয়া 12 দিয়া ভাগ দিমু? তার কমিশনটাও এটা কয় মাসের? অটোমেটিক 6 মাসের, কারণ লাভও তো 6 মাসের। এই অঙ্কে যা যা বসাইছে আয় ব্যয় সব কয় মাসের? তো লাভও কয় মাসের? তো সে ওই লাভের উপরে তো সে কমিশন নিতেছে। তাহলে তার কমিশনটাও কয় মাসের? 6 মাসের। তাহলে 2132 টাকা তার কমিশন। তাইলে না, এটাই তো বুঝাইলাম এতক্ষণ। এটা কেন? কারণ আপনি এই অঙ্কে যতগুলি আয় ব্যয় বসাইছেন সব কয় মাসের? তো লাভটাও কয় মাসের বাড়িছে? ওই 6 মাসের লাভের উপরে সে কি নিছে? তাহলে কি লাভে ওই কমিশন কি আর 1 বছরের বাড়িব? কমিশনও কয় মাসের বাড়িছে? 6 মাসের। আর কোন পরিচালন ব্যয় বসানোর মতো এন্ট্রি ছিল? সবগুলি যোগ করেন।
কত? 70,808। তাহলে বসান পরিচালন ব্যয় টোটাল 70,808। তো এখন আমরা পরিচালন ব্যয় বাদ দিব। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কোন মুনাফা বের হয়? পরিচালন মুনাফা কত বিয়োগ দিয়ে বের করেন। 19,192। এটা আমার কোন মুনাফা সবাই? পরিচালন মুনাফা। অঙ্ক শেষ হয়েছে? যাইতে হইব কোন মুনাফা পর্যন্ত? নিট মুনাফা পর্যন্ত। তাহলে আসেন আমরা ম্যাথ উপরে উঠাই। এই পর্যন্ত আশা করি সবার সবটা লেখা হয়ে গেছে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত কারো? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দাগ বড় করে নেই। পরিচালন মুনাফার পরে কি সবাই? অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ। তো খোঁজেন অপরিচালন আয় ব্যয় কোনটা আছে সবাই? অপরিচালন আয় একটা দেখতে পাচ্ছি, বিনিয়োগের সুদ। আর কোনটা আছে একবারে খুঁজে বের করেন। বিনিয়োগের সুদ বাদে আর কোন অপরিচালন দেখেন? নাই, আর নাই, এই একটাই। বিনিয়োগের সুদ ক নাম্বারেই বের করছেন? দেখে আসেন কত টাকা। লেখেন যোগ অপরিচালন আয় যোগ অপরিচালন আয়। অপরিচালন আয় একটাই, নাম কি? বিনিয়োগের সুদ। যেহেতু অ্যামাউন্ট একটাই, ডাইরেক্ট কোন ঘরে লিখবো? লাস্টের ঘরে। কত টাকা বলেন? 6,667। ওকে ফাইন, এটা যোগ করে দেন, কত হয় একটু বলেন। কত? 25,859। এবার কি অপরিচালন আয়ের পরে? অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বিয়োগ। খোঁজেন অপরিচালন ব্যয় আছে কিনা। ঋণের সুদ, ঋণপত্রের সুদ, শিক্ষানবিশ ভাতা, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আগুনে বিনষ্ট ক্ষতি, কোন ব্যয় অপরিচালন ব্যয় দেখতে পান? নাই। তাহলে আমাদের ম্যাথ শেষ। এটাই আমাদের কোন মুনাফা সবাই? নিট মুনাফা। কত নাম্বার অঙ্ক গেল? খ নাম্বার। ক শেষ, খ শেষ। এবার গ। গতে কি চাইছে প্রশ্ন পড়েন। 31শে ডিসেম্বর 2016 তারিখে মেসার্স নূরজাহানের কি নির্ণয় করো? আর্থিক অবস্থার বিবরণী। কোন সম্পদ দায় উল্লেখ করছে না পুরাটা করতে হবে? আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পাশ থাকে, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে দুইটা পাশই করতে হবে, পুরা ম্যাথ করতে হবে। তাহলে আসেন আমরা গ এর জন্য প্রস্তুতি নেই। গ এর জন্য ঘর করি। এই ম্যাথ শেষ সবার? কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে? আসেন গ শুরু করি। অঙ্ক করে তোমরা তো আগেই ছক পারো, অঙ্ক করে করে ছকটা মনে পড়বে অঙ্ক করলে। আসো, সোজা আছে, বেশি কঠিন কিছু না, অঙ্ক করলেই মনে পড়ে যাবে তোমাদের। তোমরা তো আগে করছো। ওই যে আজকে যারা নতুন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের, ওরা তো আসেই নাই। ওদের কারো জ্বর, কারো কুপিং কাশি ইত্যাদি ইত্যাদি। তো আসো, আর্থিক অবস্থার বিবরণী টাকার ঘর কয়টা? 3টা। তো টাকার ঘর 3টা নিয়ে নাও। এটা করাইলে ছুটি যাও। আহনাফ একটু কষ্ট করো, আমার বেশি কষ্ট হচ্ছে, তারপর করাচ্ছি। প্রথমে আসেন সম্পদ সমূহ। মাঝখানে কি থাকে? সম্পদ সমূহ। সম্পদ কত প্রকার? আসেন, ওই যে বলছেন অঙ্ক করতে করতে ম্যাথ শিখে যাবেন, আপনারা তো আগে একবার পাইছেন। সম্পদ 4 প্রকার। প্রথমেই কোন সম্পদ? চলতি সম্পদ। এটা কিন্তু আপনি এক মালিকানার ব্যবসায়ীটা করতেছেন, কোম্পানিরটা না। সেকেন্ড ব্যাপার হইলে কইতাম আগে কোন সম্পদ রাখো? স্থায়ী সম্পদ। কোম্পানিতে আগে স্থায়ী সম্পদ কাউন্ট করে, কিন্তু এক মালিকানা ব্যবসায়ীদের স্থায়ী সম্পদের থেকে কোন সম্পদের অ্যামাউন্ট বেশি থাকে? চলতি সম্পদ। যেমন আমার কোচিং সেন্টারে দেখেন কয় টাকার সম্পদ আছে, কিন্তু প্রতি মাসে কিন্তু স্টুডেন্টদের থেকে বকেয়া এর থেকে বেশি।
বুঝেন নাই মনে হয়। স্টুডেন্টদের বকেয়া এর থেকে বেশি, আমার সম্পদের থেকেও বেশি। তাইলে আমরা কোন সম্পদটাকে কাউন্ট করি? এক মালিকানা ব্যবসায়ীরা চলতি সম্পদ। তাহলে প্রথমে চলতি সম্পদ, পরে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপরে স্থায়ী সম্পদ, লাস্টে অলিক সম্পদ। সম্পদ কয় প্রকার? প্রথমে চলতি সম্পদ, পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তিনে স্থায়ী সম্পদ, চারে অলিক সম্পদ। তাহলে আসেন প্রথমে চলতি সম্পদ খুঁজে বের করি। চলতি সম্পদ কয়টা আছে? প্রথম তিনটা নগদ। হ্যাঁ, নগদ টাকা একটা চলতি সম্পদ। কোনো কাজ ছিল? কাজ না থাকলে ডাইরেক্ট মাঝখানের ঘরে 60,000। এরপরে প্রাপ্য হিসাব, কোনো কাজ ছিল? প্রাপ্য হিসাব কাজ না থাকলে ডাইরেক্ট মাঝখানের ঘরে কত? 70,000। তারপর সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ একটা চলতি সম্পদ। কত টাকা সমাপনী মজুদ? 50,000। এটার সাথে কোনো কাজ ছিল? কাজ না থাকলে ডাইরেক্ট মাঝখানে লিখে ফেলেন, বাস গেল 50। ওকে, এরপরে আর কি চলতি সম্পদ আছে বলেন? বিনিয়োগের প্রাপ্য সুদ, বিনিয়োগের সুদ পাবো, এখনো পাই নাই। কত টাকা বলেন? ক নাম্বারে বের করছেন? বিনিয়োগের প্রাপ্য সুদ 6,667 টাকা। ওকে ফাইন। তারপরে আর কি আছে? ট্রেডমার্ক কি চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? আর কোন চলতি সম্পদ আছে খুঁজেন। নিচে দেখতে পান অফিস ভাড়া বকেয়া, বকেয়া খরচ দায়, সম্পদ না। আর কোন চলতি সম্পদ? আচ্ছা, আরেকটা আছে, আরেকটা আছে, দেখি দেখতে পান আর আছে? না না না, এই ম্যানেজারে, আস্তে আস্তে, ম্যানেজারের থেকে কমিশন পাবো না দিব? মানে সে আমাদের থেকে প্রাপ্য হইছে, কিন্তু আমরা তো তাকে কি করতে হবে? দিতে হবে, এটা দায়। আর কোনো চলতি সম্পদ নাই? আমি ভাবছিলাম একটা আছে মনে হয় বাড়তি, নাই আর। এই চারটাই যোগ করেন, কত হয় বলেন? ঠিক আছে, 1,86,667। 1,86,667 ক্যালকুলেটিং করে দেখবেন সবাই। আচ্ছা, চলতি সম্পদের পরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে না নাই? একটা পার্সেন্ট দেওয়া বিনিয়োগ আছে, ওই পার্সেন্ট দেওয়া বিনিয়োগটাই কোন মেয়াদী? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অঙ্কের মধ্যে কয়টা আছে? একটা। যেহেতু অ্যামাউন্ট একটা, কোন ঘরে লিখবো? শেষের ঘরে লেখেন 10% বিনিয়োগ। টাকা কত বলেন? 2 লাখ। লাস্টের ঘরে লেখেন 10% বিনিয়োগ 2 লাখ টাকা। আচ্ছা, গেল এইটা, বিনিয়োগ গেল। এরপরে কোন সম্পদ সবাই? স্থায়ী সম্পদ। আসেন এবার স্থায়ী সম্পদ কি করি। জি না, বিনিয়োগ যা করছেন তাই, বিনিয়োগ যা করছেন তাই। সুদের হিসাব, সুদ কাউন্ট করার সময় গুণ 6 ভাগবার, সুদ কাউন্ট করার সময়। কিন্তু বিনিয়োগ কি আমার অর্ধেক অর্ধেক? বিনিয়োগ তো পুরা টাকাই। এরপরে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ দুইটা আছে এই ম্যাথে। একটা আছে আসবাবপত্র, স্পর্শনীয় না অস্পর্শনীয়? আসবাবপত্র। আসবাবপত্র কিনা দাম কত ছিল? 2 লাখ। প্রথম ঘরে লেখেন 2 লাখ। এখন বলেন, আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের কোন মূল্য দেখাই? নিট মূল্য। আর নিট মূল্য বের করতে হলে যতটুকু মোট ইউজ করে ফেলছেন এতটুকু কি করতে হয়? ওই মোট ইউজটাকে কি বলে একসাথে? বা এই অঙ্কে কি নামে লেখা ছিল? ক্রমযোজিত অবচয়। একই কথা। জান, এখানে যেই নামে আছে ওই নামেই বাদ দিলাম, ক্রমযোজিত অবচয় বা পুঞ্জীভূত অবচয়। এখন এদিকে মনোযোগ দিয়েন। এই সম্পত্তি আগে অলরেডি কত টাকা ইউজ করা হয়েছিল সবাই? 50,000 ইউজ করা হয়েছিল। এদিকে মনোযোগ সবাই, খাতায় বোর্ডের দিকে। 50,000 আগেও একবার ইউজ করা হয়েছে। এই বছর আপনি যে সালের অঙ্ক করেন
ওই 6 মাসে আরো কত ইউজ হয়েছে? 7,500। তাইলে এই বছরের শেষ পর্যন্ত এই আসবাবপত্র টোটাল কয় টাকা ইউজ হয়েছে? 57,500 টাকা। বুঝছেন কি বুঝেন নাই? তাহলে এই আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদের কোন মূল্য নির্ণয় করি? নিট মূল্য। আর নিট মূল্য বাইর করে কিভাবে? সম্পত্তির ক্রয় মূল্য থেকে মোট ইউজটা কি করতে হয় বাদ দিয়ে মোট ইউজরা একসাথে কি বলে? পুঞ্জীভূত অবচয় বা ক্রমযোজিত অবচয়। তো এই সম্পত্তি দেখলাম আগে মোট ইউজ হয়েছে 50, এই বছর আরো ইউজ হয়েছে 7,500, তাহলে মোট ইউজ কত? তাহলে 2 লাখ টাকার জিনিস টোটাল ইউজ করে ফেলছেন 57,500। এখন এটা বর্তমান দাম বা নিট মূল্য কত চলে? এটাই বসান মাঝখানে। বুঝছেন কিনা সিটি কলেজ আহনাফ? থ্যাংক ইউ। এবার দেখেন আর কোন স্থায়ী সম্পদ আছিল কিনা। আরেকটা আছে ট্রেডমার্ক। লিখেন ট্রেডমার্ক। আরেকটা স্থায়ী সম্পদ আছে কিন্তু এটা অস্পর্শনীয়। ট্রেডমার্ক। ট্রেডমার্ক কত টাকা? 20,000। লিখে ফেলেন 20,000। এটা থেকে কি বাদ দিব? বাদ অবচয় না অবলোপন? এটার অবলোপন খ নাম্বার থেকে দেখে আসেন। কত টাকা 6 মাসে ইউজ করছেন? 1,176 টাকা ইউজ করছেন। তাহলে এটার এখন বর্তমান দাম কত চলে? বের করেন বিয়োগ করে। 20,000 টাকার জিনিস 1,176 টাকা ইউজ করে ফেলছেন। 18,824 টাকা দাম চলে এখন। ঠিক আছে, আর কোন স্থায়ী সম্পদ আছে কিনা আমরা দেখব। ও শিট, দেখেন আর কোন স্থায়ী সম্পদ আছে কিনা। স্থায়ী সম্পদগুলি লিখে ফেললেন সবাই? ঠিক আছে, দেখো আর কোন স্থায়ী সম্পদ পাও কিনা। আমি 2টা পাইছি, আসবাবপত্র, ট্রেডমার্ক। আর আছে? নাই। এবার লাস্ট কোন সম্পদ? অলিক সম্পদ। খোঁজো অলিক সম্পদ। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, আর তারপরে কি? শেয়ার অবহার, শেয়ার দালালের কমিশন, এগুলি আছে কোনোটা? তাহলে অলিক সম্পদ নাই। তাহলে আমাদের সম্পদ কয় প্রকার? সবাই আওয়াজ করে না। সম্পদ কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকারের মধ্যে আমরা কয়টা পাইলাম? তাহলে টোটাল 3টা পাইছি আমরা। তাহলে 3টা যোগ করেন। আওয়াজ করো না। ও আচ্ছা, ভালো কথা, আমরা 2টা স্থায়ী সম্পদ যোগ দেই নাই। স্থায়ী সম্পদ 2টা একটু যোগ দেন। টোটাল স্থায়ী সম্পদ কত? 1,61,324 টোটাল স্থায়ী সম্পদ। আচ্ছা, তাইলে সম্পদ টোটাল 4 প্রকার, আমরা পাইলাম 3টা। কি কি পাইলাম? চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ নাই। 3টারে যোগ দেন, মোট সম্পদ বাইরিব। 3টা যোগ দেন, মোট সম্পদ কত বলেন? 5,47,991 টাকা। এটাই আমাদের মোট সম্পদ। লিখে ফেলেন মোট সম্পদ। আমাদের মাত্র কোন পাশ বের হইল? সম্পদ সাইড শেষ হয়েছে, কোন পাশ বাকি? দায় ও মালিকানা সত্ত্ব। মানে অর্ধেক করা হয়েছে, অর্ধেক বাকি। অর্ধেক করলে ম্যাচ শেষ, তারপর চলে যান। লিখা কমপ্লিট। 5,47,991। এবার আসেন ম্যাথ উপরে নেই। আসেন এবার কোন পাশ শুরু হবে? তাসনিম হেডিং দিয়ে নেন তাইলে, দায় ও মালিকানা সত্ত্ব। এরকম ওই যে যখন সম্পদের বেলায় লিখছিলেন সম্পদ সমূহ, এখন লিখবেন দায় সমূহ ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। দায় কত প্রকার পৃথিবীতে? দায় 2 প্রকার। কি কি? আগে কোন দায় দেখাবো? আগে চলতি দায় দেখাবো। তো খুঁজি চলতি দায় কোনগুলি আছে।
প্রদেয় নোট আছে। আচ্ছা, আর ভালো করে দেখি, আরো আছে বকেয়া ভাড়া, বকেয়া অফিস ভাড়া লিখেন, বকেয়া অফিস ভাড়া। আচ্ছা, এগুলোর অ্যামাউন্টটা বসে, প্রদেয় নোটের অ্যামাউন্ট কত, বকেয়া অফিস ভাড়া কত দেখে আসেন খ থেকে। বকেয়া ভাড়া কত ছিল, 20,000। আর কোন দায় আছে, আরেকটা দায় আছে, খোঁজেন। হ্যাঁ, ম্যানেজারের প্রদেয় কমিশন, ম্যানেজারের প্রদেয় কমিশন মানে ম্যানেজারকে কমিশন দিতে হবে, এখনো দিছি এটা। সে আমাদের থেকে এটা কি হয়েছে, মনোযোগ, সে আমাদের থেকে এটা কি হয়েছে, প্রাপ্য হয়েছে, মানে সেটা পাবে, কিন্তু আমরা এখনো তারা সেটা দেই নাই, পাবে এখনো পাই নাই। কথা বুঝছেন কিনা, এটা একটা দায়। আর এমনি আমরা বুঝছি এটাতে যেই নাই, এটা কেমনে বুঝছি বলেন তো, এটা যে বকেয়া আছে এটা কেমনে বুঝছি, কারণ বকেয়া লেনদেন কই থাকে, সমন্বয়ে, এটা তো সমন্বয়ে আছে। এটা অনগদ বা বকেয়া এইসব লেনদেন কই থাকে, তাহলে এই কমিশন বকেয়া, এখনো এটা দেই নাই, পেড করি নাই। তো কমিশন কত দেখে আসেন, কত, 2132। আর কোন চলতি দায় আছে, আর তো কোনো চলতি দায় আমি দেখতেছি না। তাহলে তিনটা দায় পাইছি, তিনটা যোগ করেন, কত হয় বলেন। 2,22,132 টাকা, ঠিক আছে কিনা বলেন। কোনো প্রশ্ন এই পর্যন্ত? তো দায় কত প্রকার সবাই, চলতি দায় গেল, এবার কোন দায়, কোন দীর্ঘমেয়াদী দায়, কোন পার্সেন্ট দেওয়া দায় আছে, পার্সেন্ট দেওয়া দায় কোন মেয়াদী হয়, ঋণ, বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ, যে কোনো ঋণ কোন মেয়াদী আছে, এরকম কোন ঋণ, বন্ড, ডিবেঞ্চার ক্রেডিট দিকে আসিল, তাহলে দীর্ঘমেয়াদী দায় নাই। তাহলে দায় কয়টা পাইছি, একটা, শুধু চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় নাই। এবার দায় শেষ, এবার কিসে যাব, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব তো সবাইরে শিখাইছি বের করা, আসেন মালিকানা সত্ত্ব করে ফেলি, 9 10 পড়া। মালিকানা সত্ত্ব মানে মালিকের মূলধন, মালিকের কবের মূলধন বের করতেছে এটা বলেন, বছরের শেষের মূলধন। তো বছরের শেষের মূলধন বাইর করতে হলে অঙ্ক শুরু করতে হবে কোন মূলধন দিয়া, প্রারম্ভিক মূলধন। তাহলে বলেন প্রারম্ভিক মূলধন কই থাকে, রেওয়া মিলে, রেওয়া মিলে কোনো মূলধন নামের এন্ট্রি আছে কিনা, এই মূলধনটাই প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন কয় টাকা সবাই, 3 লাখ। তাহলে বসান প্রারম্ভিক মূলধন 3 লাখ, মাঝখানে ঘরে বসায় দেন 3 লাখ। তাহলে মালিকানা সত্ত্ব শুরু হয় কি দিয়া, মূলধন দিয়া, প্রারম্ভিক মূলধন। মূলধনের সাথে সব রকমের মূলধন যোগ, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এগুলি আছে কিনা কোনোটা খুঁজেন। অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ আছে নাই। এরপরে নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে খোঁজেন। আপনার ক্ষতে নিট লাভ হয়েছিল না নিট ক্ষতি হয়েছিল, কত টাকা নিট লাভ হয়েছিল বলেন, খ থেকে পাই। নিট লাভ কত, 25,859 নিট লাভ। একটুক লেখা থামেন, অ্যামাউন্ট পরে যোগ করেন, আগে একটুক লেখা থামেন, টান দেন, টান দিছেন। এরপরে কি, উত্তোলনের 14 গোষ্ঠী সব উত্তোলন আছে কিনা খোঁজেন, ডেবিট দিকে উত্তোলন থাকে, উত্তোলন, পণ্য উত্তোলন, ছেলের স্কুলের বেতন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, সমন্বয় দেখতে পারেন। উত্তোলনের সুদ আছে, উত্তোলনের 14 গোষ্ঠী একটাও নাই। লাস্টে কি থাকলে যোগ, সাধারণ, কোন সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিল বা রিজার্ভ ফান্ড নামের কোন এন্ট্রি আছে নাই। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব এখানেই শেষ, আর কোনো কাজ নাই। তাহলে মালিকানা সত্ত্বটা আমি আবার রিভিশন দিয়ে দিই, মূলধনের সাথে সব রকমের মূলধন, নিট লাভ হইলে যোগ, নিট ক্ষতি হইলে সব রকমের উত্তোলন, লাস্টে কি থাকলে যোগ। আমরা জাস্ট কি পাইছি, নিট লাভ, আর কিছুই নাই। তাহলে যোগ করে পাশে নিয়ে আসি, নিট লাভটা যোগ করি, 3,25,859। এখন বলেন দায় আর মালিকানা সত্ত্ব কি করতে হয়, আমাদের সমীকরণটা কি ছিল, সম্পদ সমান দায় যোগ দায় আর মালিকানা সত্ত্ব যোগ করেন, যোগ করলে কার সমান হবে, সম্পদের সমান হবে। যদি সম্পদের সমান না হয় বুঝবেন অঙ্কে কোথাও ভুল হয়েছে। তাইলে সম্পদের সমান হয় কিনা দেখেন, কত হয় বলেন, 5,47,991। এটাই আমার উত্তর। এবার উত্তরটার নাম লেখা দেন, মোট দায় ও মালিকানা সত্ত্ব। এটা কোন দায় বেরিয়েছে,
মোট দায় ও মালিকানা সত্ত্ব লেখা দেন, এগুলি শেষ, আমাদের ম্যাথই শেষ। এই ছিল আমাদের ম্যাথটা। এই হচ্ছে আমাদের ম্যাথ। সম্পদ আর দায় দুই পাশ সমান হয়েছে। সম্পদ 4 প্রকার, পাইছে 3টা। দায় 2 প্রকার, পাইছে 1টা। চলতি দায় পাইছে, দীর্ঘমেয়াদী দায় নাই। মালিকানা সত্ত্বের সাথে 1টা কাজ পাইছে। দুই পাশ সমান হয়ে গেছে, ম্যাথ কমপ্লিট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ম্যাথটা করে ফেলবেন বাসায়, না দেখে 2বার, দেখে করবেন 1বার।